তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার করো, কেউ সাহায্য চাইলে না বলতে পারো না, বন্ধু বিপদে পড়লে টাকা ধার দাও, আত্মীয় ডাকলে নিজের কাজ ফেলে ছুটে যাও, অফিসে বস যা বলে মুখ বুজে সব করে যাও। কিন্তু এর বদলে তুমি কি পাও? অপমান, ব্যবহারের পিছনে সমালোচনা। আর যখন তুমি নিজেই বিপদে পড়ো তখন দেখো পাশে দাঁড়ানোর মতো মানুষ খুব কম। কিন্তু কেন? কারণ জানা আছে তোমার? কারণ এই পৃথিবীতে অনেক সময় ভালো মানুষকে ভদ্র নয়, দুর্বল বলে ধরা হয়। আর যাকে দুর্বল মনে করা হয় তাকে ব্যবহার করতে মানুষের দ্বিধা থাকে না। আশ্চর্য চাণক্য বহু শতাব্দী আগে একটা গভীর কথা বলেছিলেন, জঙ্গলের সোজা গাছ আগে কাটা হয়, বাঁকা গাছটি অনেক সময় বেঁচে যায়। তুমি যদি সব সময় সবার জন্য নিজেকে উজাড় করে দাও, যদি নিজের কোনো সীমা না রাখো, তাহলে মানুষ তোমার মূল্য নয়, তোমার সহজ প্রভুটাকে দেখতে শুরু করবে। চাণক্যের মতো দুষ্ট মানুষের সঙ্গে সব সময় অতিরিক্ত সরল আচরণ করলে নিজেরই ক্ষতি হয়। তাই প্রয়োজনে ধীর হতে হয়, নিজের সীমা তৈরি করতে হয় এবং অন্যায়ের সামনে মাথা নত করতে নেই। আজ আমি তোমার সঙ্গে শেয়ার করব চাণক্যের 6টি কঠিন কিন্তু বাস্তব নীতি। এই নীতিগুলো বুঝতে পারলে তুমি মানুষের মন, সম্পর্ক এবং নিজের মূল্য তিনটে নতুনভাবে দেখতে শিখবে। বিশেষ করে তৃতীয় এবং ষষ্ঠ নীতিটি তোমার ভাবনার ধরন বদলে দিতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। যদি সত্যি নিজের মূল্য বাড়াতে চাও তাহলে আজকের আলোচনা তোমার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথম নিষ্ঠুর সত্য, সোজা গাছকে আগে কাটা হয়। চাণক্যের প্রথম নীতি হলো জঙ্গলের সোজা গাছ আগে কাটা হয়, বাঁকা, গিটওয়ালা বা কাঁটাওয়ালা গাছকে সবাই এড়িয়ে চলে। এই কথাটির অর্থ শুধু গাছের জন্য নয়, মানুষের জীবনও সমানভাবে প্রযোজ্য। অনেক সময় তুমি নিজেই সেই সোজা গাছ, তোমার কোনো আপত্তি নেই, কোনো সীমা নেই, কাউকে না বলতে পারো না। অফিসের বস অতিরিক্ত কাজ দিলেন আর তুমি সঙ্গে সঙ্গে বললে ওকে স্যার। বন্ধু টাকা চাইলো, তুমি না বলতে পারলে না। আত্মীয় ফোন করলো, বললো একটা কাজ করে দাও, নিজের জরুরি কাজ ফেলে তুমি ছুটে গেলে। তুমি ভাবছো সবাই তোমাকে ভালো মানুষ বলবে, কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো হয়। মানুষ তোমার ভালোত্বকে সম্মান না করে তোমার সহজলভ্যতাকে অভ্যাসে পরিণত করে ফেলে। চাণক্য বলতেন মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো যখন সে খুব সহজে পাওয়া যায়। জলের দাম কম, কারণ জল সহজে পাওয়া যায়, কিন্তু হীরের দাম অনেক বেশি, কারণ হীরে বিরল। তাই নিজের মূল্য বাড়াতে চাইলে নিজেকে সবসময় সহজলভ্য রাখা যাবে না। তাহলে কি করবে? প্রথমত না বলতে শেখো। কেউ কিছু চাইলে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলবে না, বলতে পারো দেখছি, ভাবছি, পরে জানাচ্ছি। এতে মানুষ বুঝবে তোমার সময়েরও মূল্য আছে। দ্বিতীয়ত, সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো। চাণক্য বলতেন যে মানুষ সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে অসুখী করে সে জ্ঞানী নয়। তুমি যদি 10 জনকে খুশি করতে ব্যস্ত থাকো তাহলে একাদশ ব্যক্তি অর্থাৎ তুমি নিজে সবচেয়ে বেশি কষ্ট পাবে। তৃতীয়ত, নিজের সীমারেখা তৈরি করো, অর্থাৎ তোমার কিছু নিয়ম থাকবে, যেমন রাত 10টার পর আমি ফোন রিসিভ করি না, রবিবার ব্যক্তিগত সময়, সেদিন আমি কাজ করি না, আর্থিক সাহায্য করার আগে আমি ভেবে দেখি। শুরুর দিকে অনেকে বলতে পারে তুই তো অনেক বদলে গেছিস, অনেক অহংকার হয়ে গেছে তোর। বলতে দাও, কারণ অনেক সময় মানুষ সীমারেখাকে অহংকার বলে যখন তারা আর আগের মতো তোমাকে ব্যবহার করতে পারে না। চাণক্যের শিক্ষা হলো যে মানুষ নিজের অবস্থান আছে, তাকে সবাই সহজে ব্যবহার করতে পারে না। কাঁটাওয়ালা গাছ কাটতে গেলে যেমন হাতে কাঁটা ফোটার ভয় থাকে, তেমনি যে মানুষ নিজের সম্মান ও সীমারেখা রক্ষা করতে জানে তাকে ব্যবহার করার আগে মানুষ দুবার ভাবতে বাধ্য হয়। তাই মনে রেখো, সবসময় অতিরিক্ত সরল হওয়া নয়, প্রয়োজনে যত ধীর হওয়া প্রজ্ঞার পরিচয়। দ্বিতীয় নিষ্ঠুর সত্য, সাপ ফোঁস না করলে মানুষ তাকে পিষে দেয়। চাণক্যের দ্বিতীয় নিষ্ঠুর সত্যটি একটি বিখ্যাত গল্পের মাধ্যমে বোঝানো যাক। একটি বিষহীন সাপ ছিল, সেই খুব শান্ত, কাউকে কামড়াতো না, কারো কোনো ক্ষতি করতো না, কিন্তু গ্রামের মানুষ তাকে দেখলেই ঢিল ছুটতো, ছোট ছেলেরা তার লেজ ধরে টানতো। তাকে ভয় পেত না, বরং সবাই তাকে নিয়ে খেলতো। একদিন সাপটি এক সাধুর কাছে গিয়ে বলল, বাবা, আমি তো কারো কোনো ক্ষতি করি না, তবুও সবাই আমাকে ঢিল ছুঁড়ে কেন, আমাকে মারে কেন? সাধু মৃদু হেসে বললেন, আমি তো তোমাকে কামড়াতে নিষেধ করেছি, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করিনি। পরের দিন থেকে সাপটি মানুষকে দেখলে ফনা তুলে জোরে ফোঁস করতে শুরু করলো। সে কাউকে কামড়ালো না, কিন্তু সবাই বুঝে গেল এই সাপটিকে আর বিরক্ত করা ঠিক হবে না। এরপর থেকে কেউ আর তাকে ঢিল মারল না। চাণক্যের শিক্ষা এখানে, অনেক সময় তুমি সেই বিষহীন সাপের মতো, তুমি কারো ক্ষতি করো না, কাউকে কষ্ট দিতে চাও না, তাই মানুষ ধরে নেয় তুমি প্রতিবাদ করবে না। ফলাফল, কেউ তোমার সময় নষ্ট করে,
কেউ তোমার টাকা ফেরত দেয় না, কেউ তোমার নামে অপবাদ ছড়ায়, আবার কেউ প্রকাশ্যে অপমান করে ভাবে এই কিছু বলবে না, কারণ তুমি কখনো ফোঁস করো না। মনে রেখো, এখানে ফোঁস করা মানে রাগ দেখানো নয়, গালাগালি করা কিংবা ঝগড়া করা নয়। ফোঁস করা মানে হলো নিজের সম্মানের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানো। ধরো, অফিসে তোমার বস সবার সামনে তোমাকে অপমান করলেন। চুপচাপ সব সহ্য করার পরিবর্তে শান্তভাবে বলতে পারো, স্যার, আপনি চাইলে আমাকে আলাদা করে ডেকে বিষয়টা বলতে পারতেন। সবার সামনে এভাবে বলাটা আমার জন্য অস্বস্তিকর হয়েছে। এটাই তোমার ফোঁস। চাণক্যের মতে, যে মানুষ নিজের সীমারেখা রক্ষা করতে জানে তাকে কেউ সহজে ব্যবহার করতে পারে না। মনে রেখো, সবসময় নীরব থাকা মহত্ব নয়। কখন কথা বলতে হবে, কোথায় নিজের অবস্থান পরিষ্কার করতে হবে, এটাও জীবনের একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। তুমি যদি সব অপমান চুপচাপ সহ্য করে, মানুষ ভাববে তোমার কোনো আপত্তি নেই। আর যেদিন প্রথম প্রতিবাদ করবে সেদিন অনেকে অবাক হবে, কিন্তু সেই অবাক হওয়াটা প্রমাণ করবে আজ পর্যন্ত তারা তোমাকে ভুল বুঝেছিল। তাই প্রয়োজন হলে শান্ত থেকেও ধীর হও, ভদ্র হও, কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিও না। তৃতীয় নিষ্ঠুর সত্য, শত্রুকে কখনো হালকাভাবে নেবে না। চাণক্যের তৃতীয় নীতি হলো শত্রুকে কখনো দুর্বল ভেবো না। আর যে বারবার ইচ্ছাকৃতভাবে তোমার ক্ষতি করে তাকে অযথা সুযোগ দিও না। আমরা ছোটবেলা থেকে শিখেছি ক্ষমা মহত্ব গুণ, কিন্তু চাণক্য এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছিলেন। তিনি বলেন, যে মানুষ ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে বারবার একইভাবে তোমার ক্ষতি করে তাকে বারবার সুযোগ দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। চাণক্য একটি উদাহরণ দিয়েছিলেন, সাপকে দুধ খাওয়ালে তো তার বিষ কমে না, বরং সেই সুযোগ পেলে আবারও ছোবল মারবে। অর্থাৎ শুধু ভালো ব্যবহার করলে সব মানুষ বদলে যায় না। ধরো, অফিসের একজন সহকর্মী বারবার তোমার নামে ভুল তথ্য ছড়ায়, তোমার কাজের কৃতিত্ব নিজের নামে নেয়, কিংবা তোমার উন্নতির পথে বাধা সৃষ্টি করে, আর তুমি প্রতিবারই ভাবছো থাক, ঝামেলায় জড়িয়ে লাভ নেই, এবার ছেড়ে দিই। কিন্তু সে যদি বারবার একই কাজ করে, তাহলে তুমি তাকে শুধু সুযোগ করেই দিচ্ছ। আবার ধরো, কোনো আত্মীয় একবার তোমার বিশ্বাস ভেঙেছে, এরপরও তুমি কোনো পরিবর্তন না দেখে আগের মতো তাকে সব দায়িত্ব দিয়ে দিলে, তাহলে দোষটা শুধু তার নয়, তোমার সিদ্ধান্তেরও। চাণক্যের শিক্ষা হলো দয়া আর সরলতা এক জিনিস নয়। বুদ্ধিমানের কাজ হলো মানুষকে তার আচরণ দিয়ে বিচার করা। তাহলে কি কি করবে? প্রথমত, মানুষের চরিত্র বুঝতে শেখো। কে সত্যি তোমার ভালো চায় আর কে শুধু নিজের স্বার্থ দেখে, এটা সময় নিয়ে পর্যবেক্ষণ করো। দ্বিতীয়ত, নিজের অবস্থান শক্ত করো। কেউ যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, তাহলে প্রমাণ, দক্ষতা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে নিজেকে আরও শক্তিশালী করে তোলো। তৃতীয়ত, আবেগ দিয়ে নয়, বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নাও। অনেক সময় সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের উন্নতি। তুমি যত সফল হবে, ততই অন্যের ক্ষতি করার সুযোগ কমে যাবে। মনে রেখো, ক্ষমা একটি মহৎ গুণ, কিন্তু একই ভুলের জন্য বারবার সুযোগ দেওয়া এটা বুদ্ধিমানের পরিচয় নয়। চতুর্থ নিষ্ঠুর সত্য, নিজের সব গোপন কথা কাউকে বলো না। চাণক্য বলতেন, গোপন পরিকল্পনায় সাফল্যের মূল। অর্থাৎ তোমার পরিকল্পনা, তোমার দুর্বলতা, তোমার শক্তি এবং তোমার আর্থিক অবস্থা, এসব বিষয়ে সবাইকে জানানো বুদ্ধিমানের কাজ নয়। কেন? কারণ আজ যে তোমার বন্ধু, কাল পরিস্থিতির কারণে সে দূরে চলে যেতে পারে। তো তুমি কি করো? নতুন কোনো ব্যবসা পরিকল্পনা করছো, সবার আগে বন্ধুদের বলো, তারা বাহাবা দেয়, কিন্তু পরে দেখা যায় তোমার আইডিয়াটা অন্য কেউ আগে বাস্তবায়ন করে ফেলেছে। অর্থাৎ তোমার আইডিয়া নিয়ে অন্য কেউ কপি করে সেই আইডিয়া কাজ করছে। আবার অনেকেই নিজের সঞ্চয়, আয় কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা আত্মীয় স্বজনের সঙ্গে খুব সহজে শেয়ার করে। এরপর শুরু হয় অযাচিত পরামর্শ, অপ্রয়োজনীয় কৌতূহল, এমনকি কখনো কখনো স্বার্থের সম্পর্ক। চাণক্যের মতে, যে মানুষ নিজের সব কথা সবার কাছে বলে বেড়ায়, সেই নিজের দুর্বলতাও সবার সামনে তুলে ধরে। মহাভারতেরও একটি উদাহরণ প্রায় দেওয়া হয়, যখন তোমার দুর্বলতা অন্য কেউ জেনে যায়, তখন সেটি একদিন তোমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। তাই কিছু বিষয় নিজের মাথায় রাখা ভালো। আজ থেকে 3টি অভ্যাস গড়ে তোলো। 1. নিজের আয় বা সঞ্চয় নিয়ে অকারণে আলোচনা করো না। 2. কাজ সম্পন্ন হওয়ার আগে ভবিষ্যৎ পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার করো না। 3. পরিবারের ব্যক্তিগত সমস্যার বাইরে গিয়ে আলোচনা করো না। মনে রেখো, সবাই তোমার শুভাকাঙ্ক্ষী নয়। অনেকে তোমার গল্প শুনে সহানুভূতি দেখাবে, আবার সুযোগ পেলে সেই গল্প তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। তাই চাণক্যের শিক্ষা হলো, কম বলো, বেশি পর্যবেক্ষণ করো, নিজের কাজ নীরবে করে যাও। সফলতা এলে মানুষ তা নিজেই জানতে পারবে। পঞ্চম নিষ্ঠুর সত্য, সময় বুঝে সিদ্ধান্ত নিতে শেখো।
চাণক্যের পঞ্চম নীতি হলো আপাতকালে মর্যাদা নাস্তিক, অর্থাৎ কঠিন পরিস্থিতিতে মানুষ আবেগ দিয়ে নয় বরং বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হয়। এ কথার অর্থ কখনো অসৎ হওয়া বা অন্যায় করা নয়, বরং এর অর্থ হলো সংকটের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে এবং নিজের দায়িত্বকে রক্ষা করা। আমরা ছোটবেলা থেকে শিখেছি সব সময় একই নিয়মে চলতে হবে, কিন্তু বাস্তব জীবন সব সময় বইয়ের নিয়মে চলে না। ধরো, তোমার পরিবারের একজন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। জরুরি চিকিৎসার জন্য এখন অনেক টাকার দরকার। সেই মুহূর্তে যদি নিজের অহংকার বা দ্বিধার কারণে কারো কাছে সাহায্য না চাও, তাহলে ক্ষতিটা কার হবে? কমেন্ট করে জানাও। চাণক্যের শিক্ষা হলো বিপদের সময় সঠিক সিদ্ধান্ত নিতে লজ্জা করা যাবে না। প্রয়োজনে ধার নাও, সাহায্য চাও, নতুন সুযোগ গ্রহণ করো। সংকট কেটে গেলে নিজের দায়িত্ব পালন করে সব কিছু ঠিক করে নেওয়া যায়। আবার ধরো, তুমি অনেক দিন ধরে চাকরি খুঁজছো, যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ পাচ্ছ না। এমন সময়ে যদি কোনো পরিচিত মানুষের রেফারেন্সে একটি ভালো সুযোগ আসে, তাহলে শুধু মানুষ কি বলবে সেটি ভেবে তাকে ফিরিয়ে দেওয়া কি বুদ্ধিমানের কাজ? চাণক্য বলতেন, সুযোগ যখনই আসে তখন তাকে কাজে লাগাতে জানতে হয়। জীবনে সফল মানুষদের দিকে তাকিয়ে দেখো, তারা শুধু কঠোর পরিশ্রমই করেনি, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। চাণক্য নিজেও বহুবার পরিস্থিতি বুঝে কৌশল পরিবর্তন করেছিলেন, কারণ তিনি জানতেন শুধু শক্তি নয়, সঠিক সময়ে সঠিক কৌশলে মানুষকে জয় করে। তাই মনে রেখো, জেদ আর নীতির মধ্যে পার্থক্য আছে। অন্যায়ের পথে নয়, কিন্তু বাস্তবতাকে বুঝে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধির পরিচয়। পরিস্থিতি ভালো থাকলে আদর্শ মেনে চলা সহজ, কিন্তু কঠিন সময়ে ধৈর্য, বিচক্ষণতা এবং সঠিক সিদ্ধান্তই একজন মানুষকে টিকিয়ে রাখে। তাই আবেগ নয়, পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নাও, কারণ অনেক সময় সঠিক সময়ে নেওয়া একটি সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। ষষ্ঠ নিষ্ঠুর সত্য, দয়া করবে কিন্তু যোগ্য মানুষকে। চাণক্যের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলোর একটি হলো অপাত্রে দান করলে ধর্ম নষ্ট হয়, অর্থাৎ যে ব্যক্তির সাহায্যর যোগ্য নয় তাকে অন্ধভাবে সাহায্য করা কখনোই প্রকৃত দয়া নয়। আমরা অনেক সময় ভাবি যে সাহায্য চাইবে তাকে সাহায্য করাই ভালো মানুষ হওয়ার পরিচয়, কিন্তু চাণক্য বলেন, দয়া করার আগে মানুষকে চিনতে শিখো, কারণ ভুল মানুষের প্রতি দয়া দেখালে অনেক সময় সেই দয়া তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াবে। ধরো, একজন মানুষ কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে অলস জীবন বেছে নিয়েছে। তুমি তাকে বারবার টাকা দিচ্ছ, এতে কি তার জীবন বদলাবে? সম্ভবত না, বরং সে আরো নির্ভরশীল হয়ে পড়বে। আবার ধরো, কোনো বন্ধু বারবার টাকা ধার নিয়েও তোমাকে ফেরত দেয় না, তবুও তুমি বারবার তাকে বিশ্বাস করে টাকা ধার দিয়ে যাচ্ছ। এটা দয়া না, এটা নিজের সিদ্ধান্তের দুর্বলতা। চাণক্য একটি উদাহরণ দিয়েছিলেন, সাপকে দুধ খাওয়ালে তার বিষ কমে না, বরং আরো শক্তিশালী হয়। অর্থাৎ দুষ্ট বা অসৎ মানুষকে অকারণে সাহায্য করলে অনেক সময় তার অন্যায় করার ক্ষমতা বেড়ে যায়। তাহলে কাকে সাহায্য করবে? প্রথমত, সেই মানুষকে যে পরিশ্রম করতে চায় কিন্তু সুযোগ পাচ্ছে না। এমন মানুষকে শুধু টাকা নয়, সুযোগ, শিক্ষা এবং কাজের পথ দেখাও। দ্বিতীয়ত, সেই মানুষকে যে সত্যি বিপদে পড়েছে এবং নিজের অবস্থার পরিবর্তনের জন্য সেই লড়াই করছে, দিন রাত পরিশ্রম করছে, এই ধরনের মানুষ তোমার সাহায্যের মূল্য বুঝবে। তৃতীয়ত, যে মানুষ কোনো এক সময় তোমার উপকার করেছে, সুযোগ পেলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। অন্যদিকে কাদের ক্ষেত্রে সতর্ক থাকবে? যারা বারবার প্রতারণা করে, যারা নেশা, জুয়া বা ধ্বংসাত্মক অভ্যাসে জড়িয়ে আছে কিন্তু পরিবর্তনের কোনো চেষ্টা করছে না, এবং যারা একাধিকবার তোমার বিশ্বাস ভেঙেছে। চাণক্যের শিক্ষা হলো, দয়া অবশ্য করবে, কিন্তু বিবেচনা করে, কারণ তোমার সময়, তোমার অর্থ এবং তোমার শক্তি এইসবই মূল্যবান সম্পদ। এসবকে এমন জায়গায় ব্যবহার করো যেখানে সত্যি পরিবর্তন আনা সম্ভব। তো বন্ধুরা, এই ছিল চাণক্যের 6টি কঠিন কিন্তু বাস্তব শিক্ষা। মনে রেখো, যে নিজের মূল্য নিজে নির্ধারণ করতে শিখে, পৃথিবী একদিন তাকে সেই মূল্য দিতে বাধ্য হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করার জন্য অনুরোধ করছি। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।